হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 27টা ক্লাস দিয়ে দিয়েছি, আজ থাকছে 28 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ, তোমাদের রিকোয়েস্টের প্রশ্ন নিয়েই থাকছে আজকের ক্লাস। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষক হিসাবে স্কুলে পরিবেশ দিবস কিভাবে পালন করবেন? ঠিক আছে, তাহলে একজন শিক্ষক হিসাবে স্কুলে পরিবেশ দিবস পালন করার মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বিভিন্ন পরিবেশ সম্পর্কিত সৃজনশীল কাজে অংশ নিতে উৎসাহিত করা। আর এই যে বিষয়গুলিকে লক্ষ্য রেখেই আমরা কয়েকটি পদক্ষেপ নেব বা বিভিন্ন রকম যে আলোচনা বা অ্যাক্টিভিটিস কী করাবো সেগুলো দেখে নিই। সবার প্রথমেই হচ্ছে সচেতনতামূলক আলোচনা, অর্থাৎ বিভিন্ন বক্তৃতা বা আলোচনার মধ্য দিয়ে পরিবেশ, গাছপালা, প্রকৃতির যে গুরুত্ব এবং বর্তমানে যে জলবায়ু সংকট সেই সম্পর্কে আমরা সহজ ভাষায়, খুব প্রাঞ্জল ভাষায় সংক্ষিপ্তভাবে আমরা অনুপ্রেরণামূলক কিছু বক্তব্য শিক্ষার্থীদের কাছে রাখবো। ঠিক আছে, এরপর কি করা হবে না, এরপর হচ্ছে বিভিন্ন প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস করা হবে। যেমন হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি, স্কুলের বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হবে। শিক্ষার্থীদের বলা হবে যে আগের দিন বলে দেওয়া হবে যে ছোট কোনো চারা গাছ নিয়ে আসতে, যাতে তারা ওই বিদ্যালয় প্রাঙ্গণে সেগুলো রোপণ করতে পারে ওই দিন। ঠিক আছে, এছাড়াও বজ্র ব্যবস্থাপনা, যে 3R সিস্টেম, অর্থাৎ বজ্র কমানো, রিডিউস, পুনঃব্যবহার এবং পুনর্ব্যবহার, অর্থাৎ রিইউজ এবং রিসাইকেল কী করে বজ্র পদার্থকে করা হচ্ছে সেগুলো কিন্তু আমরা তাদের ওই দিন শেখাবো। পরবর্তী হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। স্কুলের যে চারপাশের যে মাঠ এবং চারপাশের এলাকা যতটা সম্ভব আমরা ছোট্ট করে একটি ক্লিনিং ড্রাইভের আয়োজন করতে পারি। এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে আমরা সৃজনশীল বিভিন্ন প্রতিযোগিতা, যেমন পোস্টার ও অঙ্কন প্রতিযোগিতা, যেমন আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ, এই জাতীয় বিভিন্ন থিম নিয়ে আমরা কিন্তু অঙ্কন প্রতিযোগিতা বা পোস্টার প্রতিযোগিতা করতে পারি। এছাড়াও বজ্র থেকে যে সৃষ্টি, মানে বজ্র যেগুলো ফেলে দেওয়া হচ্ছে সেখান থেকে যে নতুনভাবে কী জিনিস সৃষ্টি করা যায় সেগুলো কিন্তু আমরা হাতে কলমে তাদের শেখাতে পারি। এবং সর্বশেষ আমরা অঙ্গীকার গ্রহণ করতে পারি যে শিক্ষার্থীদের শেখাবো যে প্লাস্টিক যাতে ব্যবহার তারা কম করে, জল অপচয় যাতে তারা কম করে এবং নিয়মিত গাছের যত্ন নেয় এবং স্কুল প্রাঙ্গণ ও তাদের বাড়ির পরিবেশ পরিষ্কার রাখে। এই অঙ্গীকার কিন্তু আমরা ওই দিন তাদের করাবো। ঠিক আছে, তো এইভাবেই ছোট ছোট পদক্ষেপে আমরা তাদের ওই দিনটা সেলিব্রেট করাবো। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জ্যামিতির ধারণা কিভাবে দেবেন? খুব ভালো প্রশ্ন। তাহলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জ্যামিতির ধারণা দেওয়ার জন্য খুব সহজ এবং আনন্দময় পদ্ধতিতে দিতে হবে, যাতে তারা ভয় না পায়, খুব সহজে যাতে তারা শিখতে পারে। ঠিক আছে, তাহলে কিভাবে শেখাবে না, সবার প্রথম হচ্ছে বাস্তব উপকরণের ব্যবহার করতে হবে। কেমন বাস্তব উদাহরণ? বইয়ের যে সংজ্ঞা থেকে তার বাইরে, মানে বিভিন্ন যে সংজ্ঞা তার বাইরে গিয়ে পরিবেশের বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু সহজভাবে তাদের জ্যামিতিক আকৃতিগুলোকে চেনাতে হবে। যেমন গোল বিস্কুট বা রুটি বা গোলাকার ঘড়ি দিয়ে তাদের আমরা বৃত্ত চেনাবো। বই বা টেবিলের উপরিভাগ দিয়ে আমরা আয়তক্ষেত্র চেনাবো। বিভিন্ন জামা কাপড় ঝোলানোর যে হ্যাঙ্গারগুলো হয়, ত্রিকোণ হ্যাঙ্গারগুলো, সেগুলো দিয়ে আমরা ত্রিভুজ চেনাবো। তো এইভাবে ছোট ছোট যেগুলোই আমাদের হাতের কাছে থাকবে উপযোগী জিনিস, মানে জ্যামিতিক বিভিন্ন আকার যেগুলো দিয়ে শেখানো যাবে, সেই ধরনের বিভিন্ন উপকরণ দিয়ে প্রথমে আমরা তাদের জ্যামিতি শেখাতে শুরু করব। এরপর কি করব না, খেলার মাধ্যমে শেখাবো। যেমন দেশলাই কাঠি বা আইসক্রিমের কাঠি দিয়ে ত্রিভুজ, চতুর্ভুজ তৈরি করতে তাদের শেখাতে হবে। এছাড়া বাহু, কোণ, তাদের পার্থক্য কী, এইভাবেও শেখানো যেতে পারে। বিভিন্ন কাগজ কেটে বিভিন্ন আকৃতি তৈরির মাধ্যমে কিন্তু সহজভাবে তাদের শেখানো যাবে। এছাড়া কি না, অঙ্কন ও রং, বিভিন্ন জ্যামিতিক আকৃতিকে রং করতে বলতে হবে তাদের, যে সব কটা ত্রিভুজে লাল রং করো বা বৃত্ততে নীল রং করো। তাহলে তাদের ত্রিভুজ এবং বৃত্তের মধ্যে যে কনসেপ্ট, মানে যে দেখে চেনার কনসেপ্ট, অর্থাৎ ভিজুয়াল রিকগনিশনটা তৈরি হবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে
খুব কঠিন গাণিতিক ভাষায় না গিয়ে সহজভাবে তাদের বোঝাতে হবে যে যারা 3টি কোণ দিয়ে তৈরি হয়েছে বা 3 কোণা আকার নিয়েছে সেটাই হচ্ছে ত্রিভুজ, আর রুটির মতো গোল আকৃতি তাদেরকেই আমরা বলছি বৃত্ত। এইভাবে খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায় কিন্তু তাদের শেখাতে হবে। এছাড়া বিভিন্ন ডিজিটাল মাধ্যমে যদি স্কুলে সেই ধরনের পরিকাঠামো থাকে, সেইভাবেও কিন্তু বিভিন্ন ভিডিওগ্রাফির মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে, ডিজিটাল ছবির মাধ্যমে বা বিভিন্ন চার্টের মাধ্যমে কিন্তু এই জ্যামিতিক চিত্রগুলোকে আমরা শেখাতে পারি। তাহলে মূল কথা কি না, মূল কথাটা হচ্ছে আগে জিনিসটিকে বাস্তবে রূপ চেনাতে হবে, তারপরে তার নাম জানাতে হবে, সর্বশেষে তাদের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা দিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রাথমিকের যে শিক্ষার্থীদের জ্যামিতি বোঝার বা চেনার প্রথম এবং উপযোগী একটি বিষয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে অঙ্কের ভীতি কিভাবে দূর করবেন? তাহলে বাচ্চাদের মধ্যে যদি অঙ্কের ভীতি দূর করতে হয়, তবে সবসময় শেখার প্রক্রিয়াটাকে কী করতে হবে, আনন্দদায়ক এবং আত্মবিশ্বাস বাড়ানোর তাদের প্রয়োজন আছে। অর্থাৎ ধীরে ধীরে তাদেরকে অঙ্ক শেখাতে হবে। সবার প্রথম কি করতে হবে না, মৌলিক যে ভিত্তি মজবুত করতে হবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই যে প্রাথমিক বিষয়গুলো পরিষ্কারভাবে তাদের কিন্তু একটু হাতে ধরে শেখাতে হবে ছোট ছোট ধাপে। ঠিক আছে, যখন তারা 2 অঙ্কে শিখতে পারছে না, তাদের 1 অঙ্ক ভালো করে শেখাতে হবে, নাম্বার ভালো করে শেখাতে হবে, তারপর ধীরে ধীরে যোগ বিয়োগ গুণ ভাগ এইভাবে কিন্তু আস্তে আস্তে তাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়াও কি, এছাড়াও হচ্ছে বাস্তব জীবনের সাথে সংযোগ স্থাপন করতে হবে। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের গণিতের যে বিভিন্ন ব্যবহার, অর্থাৎ বাজার হাট থেকে শুরু করে সময় দেখা, এই বিভিন্ন জায়গায় যে গণিতের ব্যবহার, সেগুলো শিশুদেরকে কিন্তু সহজভাবে তুলে ধরতে হবে, যাতে তাদের বুঝতে হবে যে অঙ্ক কেবল বইয়ের বিষয় নয়, জীবনের একটা অংশ। ঠিক আছে, পরবর্তী হচ্ছে খেলার মাধ্যমে শেখাতে হবে। সংখ্যা দিয়ে বিভিন্ন যে পাজল গেমগুলো মজার ছলে তাদের সমাধান করতে শেখাতে হবে। এছাড়াও সবথেকে বড় বিষয় হচ্ছে তারা যদি ভুল করে, অঙ্ক করার সময় ভুল হবেই, তো সেই ভুল সংশোধন করতে হবে ধৈর্য ধরে এবং তাদের উৎসাহিত করতে হবে। আর তাদের এই মানসিকতাটাই গড়ে তুলতে হবে যে ভুল করাটা হচ্ছে শেখার একটা অংশ বিশেষ। ঠিক আছে, কখনোই তাকে খুব বেশি বকাঝকা করা চলবে না। ধৈর্য ধরে কঠিন বিষয়টিকে সহজ করার একটা চেষ্টা সবসময় রাখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থীদের ইংরেজির ভীতি কিভাবে দূর করবেন? তাহলে অঙ্ক এবং ইংরেজি এই দুটো বিষয়েই সাধারণত শিক্ষার্থীদের ভীতি দেখা যায়। এবার ইংরেজির ভীতি কিভাবে দূর করা হবে? সবার প্রথম হচ্ছে বিভিন্ন ছবিযুক্ত যে রঙিন গল্পের বইগুলো, সেগুলোও কিন্তু পড়তে উৎসাহিত তাদের করতে হবে। মানে ছোট ছোট বাক্য রয়েছে, এই ধরনের বইগুলো দিয়ে তাদের কিন্তু শব্দ বাক্য বুঝতে তাদের প্রথমে তাদের সুবিধা হবে, যেহেতু ধীরে ধীরে তারা শিখবে। অর্থাৎ বিভিন্ন রঙিন ছবিযুক্ত বই, যেখানে ইংরেজির ছোট ছোট সেন্টেন্স লেখা আছে বা ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো আগে পড়তে শিখতে হবে। তারপর অডিও ভিজুয়াল মাধ্যম, অর্থাৎ ইংরেজির বিভিন্ন কার্টুন, ছোটদের সিনেমা, গান দেখলে তাদের শোনার ক্ষমতা বা জড়তা কেটে যাবে। এছাড়াও ভুল হলেও তাদের কথা বলতে, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে আস্তে আস্তে শেখাতে হবে। মানে বেশি ভুল করলে হাসাহাসি না করে তাদের যেন উৎসাহ দেয়া হয়। সবথেকে বড় বিষয় হচ্ছে বিভিন্ন শব্দ নিয়ে খেলা, অর্থাৎ ইংরেজি বিভিন্ন ওয়ার্ড নিয়ে যে ওয়ার্ড গেমগুলো হয়, সেগুলো কিন্তু শিক্ষার্থীদের শেখাতে হবে ছোট ছোট করে। মানে 3 অক্ষরের প্রথমে ওয়ার্ড ছোট ছোট করে, যে এ দিয়ে কয়েকটা ওয়ার্ড বলো, বি দিয়ে কয়েকটা ওয়ার্ড বলো, এইভাবে যে 5টা ওয়ার্ড পরপর বলতে থাকো। এভাবে ওয়ার্ড গেম যেরকম হয়, বা কখনো কখনো মাঝের দুটো মানে মাঝের কোনো একটা লেটারকে বাদ দিয়ে পাশাপাশি দুটো লেটার রয়েছে, সেটা কি ওয়ার্ড হতে পারে সেগুলো গেস করা। এই ধরনের ছোট ছোট যে ওয়ার্ড গেমগুলো, সেগুলো দিয়ে কিন্তু তাদের যে ভোকাবুলারিটা সমৃদ্ধ হবে। সেই ধরনের গেম তাদেরকে দিয়ে ইংরেজি শেখার প্রতি তাদের উৎসাহ বাড়াতে হবে এবং ইংরেজির প্রতি ভীতিটা কমাতে হবে। ঠিক আছে, এইভাবে আরও অনেক পন্থা আছে। যেই রকম ক্লাস সেই অনুযায়ী কিন্তু সবার প্রথমে আমাদের ডিটেক্ট করতে হবে ক্লাস কীরকম, সেই বেসিসে কিন্তু তাদের ওপর কী কী প্রয়োগ করব, অর্থাৎ কী কী পন্থা আমি নেব তাদের ইমপ্রুভমেন্টের জন্য, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি।
ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশ দূষণ সম্পর্কে কিভাবে বোঝাবেন? খুব ভালো প্রশ্ন। তাহলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ দূষণ সম্পর্কে বোঝাতে বাস্তব উদাহরণ সবচেয়ে বেশি জরুরি। তাহলে বিভিন্ন দৃশ্যমান উদাহরণ অর্থাৎ আশেপাশের যে সমস্ত অবস্থাগুলো দেখাতে হবে এবং সহজ ভাষায় দূষণ কী এবং তার প্রতিকার কী এবং কেনই বা দূষণ হয় সেগুলো সম্পর্কে কিন্তু সবার প্রথম আমাদের বোঝাতে হবে। তাহলে সরাসরি যে বাস্তব উদাহরণ আমরা কী কী দিতে পারি না, বিদ্যালয়ের আশেপাশে খেলার মাঠে প্লাস্টিকের বর্জ্য, ধোঁয়া এবং নোংরা জল দেখিয়ে দূষণের বাস্তব রূপ কিন্তু সবার প্রথম তাকে চেনাতে হবে। এছাড়াও প্রচুর পরিমাণে গাছ কাটার ফলে যে আমাদের পরিবেশের উত্তাপ মানে তাপমাত্রাটা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, গরম বৃদ্ধি পাচ্ছে, এই যে বিষয়টা তাদের কিন্তু বোঝাতে হবে। এছাড়াও তাদেরকে ছোট ছোট চারা গাছ রোপণের মাধ্যমে যত্ন নিতে শেখাতে হবে সেগুলোকে, যাতে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে। এইভাবে বিভিন্ন বিষয়গুলোকে আমরা তাদের হাতে কলমে শেখাবো, চোখের সামনে দেখিয়ে তাদের শেখাবো। এছাড়াও কি না, বিভিন্ন পরিবেশ দূষণ যেমন বায়ু দূষণ, জল দূষণ, তার ভিডিও কিন্তু আমরা দেখাতে পারি। এটা ভিডিও হবে, ভিডিও দেখানো যেতে পারে যে কিভাবে দূষণটা হচ্ছে পরের পর সেই ধরনের ভিডিও এখন অনেক অ্যাভেলেবেল, তো সেগুলোও কিন্তু আমরা দেখাতে পারি। পরবর্তী হচ্ছে অতিরিক্ত প্লাস্টিক দূষণের ফলে মাটি কিভাবে দূষিত হচ্ছে এবং উদ্ভিদ ও প্রাণীদের কি ভীষণ পরিমাণ সেই প্লাস্টিক দূষণের ফলে ক্ষতি হচ্ছে, সেগুলো কিন্তু আমরা বিভিন্ন পোস্টারের মাধ্যমে দেখাতে পারি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখাতে পারি এবং হাতে কলমেও কিন্তু তাদের যদি আমাদের স্কুল প্রাঙ্গণে সেই ধরনের কোনো ক্ষতি আমরা দেখি, সেগুলোও কিন্তু তাদের আমরা দেখাতে পারবো যে এইভাবেই কিন্তু বিভিন্নভাবে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। পরবর্তী হচ্ছে অতিরিক্ত ধোঁয়ার ফলে যে বাতাস দূষিত হচ্ছে, তার ফলে যে শ্বাসকষ্ট, সর্দি অতিরিক্ত পরিমাণে হচ্ছে, আর নোংরা জল পেটে গেলে যে পেটের অসুখ হয়, সেগুলোও কিন্তু সাধারণভাবে তাদের আমরা বোঝাতে পারবো বিভিন্ন উদাহরণের মাধ্যমে। ঠিক আছে? তো এইভাবেই ধীরে ধীরে তারা পরিবেশ থেকেই বুঝে যাবে যে দূষণটা কিভাবে হচ্ছে এবং এই পরিবেশকে মানে বজায় রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে কী কী করতে হবে তার সাথে প্যারালালি আমাদের বোঝাতে হবে। ঠিক আছে? এই হচ্ছে আজকে আমি 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। বাকি প্রশ্নগুলো আমি পরের ক্লাসে দিয়ে দেবো। ঠিক আছে? তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করো, লাইক দিও। আর যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু 28টি ক্লাসের একটি প্লেলিস্ট রয়েছে, প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন 2026, সেখানে গিয়ে পরপর 28টা ক্লাস তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।